বনের ২০ বিঘা জমি বেদখল ভাওয়ালে রিসোর্ট গড়েছে পার্টেক্স আম্বার গ্রুপ। সাবেক আইজিপি বেনজিরের সহযোগিতার অভিযোগ, অসহায় বন বিভাগ। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ। নির্দেশ না মানা মন্ত্রী এমপির তালিকা উঠছে আলোচনায়, আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। অসহনীয় দাবদাহে পুড়ছে দেশ, গরমে কমছে ওষুধের গুণগত মান। ৪০ ডিগ্রি বেশি তাপেও কার্যকারিতা নষ্ট হবে না, দাবি উৎপাদকদের। অনাবৃষ্টিতে বিপাকে মুন্সিগঞ্জের চাষিরা, শুকিয়ে যাচ্ছে মৌসুমী সবজি। কুড়িগ্রামে দাবদাহে মরছে খামারের মুরগি, বড় লোকসানের শঙ্কা। এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন চালু নিয়ে পাবনা সহ ৩ জেলায় সতর্কতা, লাইনের আশেপাশে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার নির্দেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। বনের ২০ বিঘা জমি দখল করে গড়ে উঠেছে গাজীপুরের ভাওয়াল রিসোর্ট ও স্পা। ভূমি খেকো পার্টেক্স আম্বার গ্রুপের মালিকানাধীন এই রিসোর্টকে বারবার নোটিশ ও মামলা দিয়েও উদ্ধার করা যায়নি বনের জমি। অভিযোগ, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ বেনামে ভাওয়াল রিসোর্ট ও স্পার ১/৪ মালিকানা কিনে আম্বার গ্রুপকে বন উজাড়ে সহায়তা করেন। অবৈধভাবে গড়ে ওঠা রিসোর্টটির প্রভাবের কাছে অসহায় বন কর্মকর্তারাও। টিআইবি বলছে, বহুমাত্রিক ক্ষমতা ব্যবহারকারী এই চক্রের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ভাওয়াল রিসোর্ট ও স্পা গাজীপুরে বিলাসী, ব্যয়বহুল আর মনোরম রিসোর্ট। এটি চাকচিক্যে যতটা না বিলাসী, ততটাই পরিবেশ বিনাশী। খোদ গাজীপুরের বড়ইপাড়ায় বন উজাড় করে দিনে দুপুরে দখল করে নিয়েছে ২০ বিঘা জমি। পার্টেক্স আম্বার গ্রুপ ৪ নম্বর বড়ইপাড়া মৌজায় ৩, ২৭৯ ও ২৭১ নম্বর সিএস দাগে বনের জমিতে গড়ে বিত্তশালীদের মনোরঞ্জন রিসোর্ট। এখানে প্রতি এক রাতে বিত্তশালীদের কটেজ ভাড়া গুনতে হয় ৩৬,০০০ টাকারও বেশি। তথ্য বলছে, ভাওয়াল রিসোর্ট ও স্পার মালিক ৬ জন। পার্টেক্স আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল, তার স্ত্রী ফারানাস চৌধুরী, ছেলে আনাফ আজিজ ৪/৩ মালিক। আর পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইব্রাহিম ফাতেমির ছেলে নাসিফ ফাতেমি, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা কাজী লিয়াকত আলী ও আব্দুর রাজ্জাক মিলে ভাওয়াল রিসোর্টের ৪.১% বেশি অংশের মালিক। অভিযোগ আছে, বিএনপির সাবেক সংসদ সদস্যের ছেলে শওকত আজিজ রাসেল রিসোর্টটি গড়ে তুলতে তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদের প্রভাব ব্যবহার করে পুলিশি পাহারায় দখল করেন বনের জমি। পুলিশের সাবেক এই আইজিপি নিজ নামে ভাওয়াল রিসোর্টের মালিকানা না নিলেও বিএনপির সাবেক সাংসদ পুত্রের কাছ থেকে ১/৪ কিনেছেন তারই বিশ্বস্ত আওয়ামী লীগ নেতার নামে। রাজনীতিতে প্রবল বিরোধী হলেও আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের দখলবাজির এই বাণিজ্য চলছে মিলেমিশে। ভাওয়াল রিসোর্ট ও স্পা নিষিদ্ধ মৌজায় গড়ে তোলায় চালুর ৮ বছরেও পায়নি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। জমি উদ্ধারে বন বিভাগের পক্ষ থেকে নোটিশ ও মামলা দেয়া হলেও ৬ বছরেও ছাড়েনি জমি, বরং উল্টো বনের জমিকে নিজেদের নামে খতিয়ান করতে চাপ প্রয়োগ করে আসছে ভাওয়াল রিসোর্ট কর্তৃপক্ষ। ভাওয়াল রিসোর্টের মধ্যেও বনভূমি রয়েছে আর কি, অবৈধ জবরদখল করে কিছু জায়গা অকুপাই করে রেখেছে। এই জবরদখল উচ্ছেদ প্রক্রিয়াটা আমরা নিয়মিত নিজেদের ব্যবস্থাপনা আমরা চালিয়ে যাচ্ছি। তো রিসেন্ট যেটা হয়েছে, ৩-৪ দিনে আমরা প্রায় ৬-৭টা রিসোর্ট ভেঙেছি, সেখানে প্রায় ৭ একর জায়গা আমরা উদ্ধার করেছি। আর আমাদের যে নিয়মিত প্রক্রিয়া সেইতে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ১৪৭ একরের মতো জায়গা আমরা উদ্ধার করেছি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, বনের জমি অবৈধভাবে দখলকারী প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। বনাঞ্চলের উপরে যদি একটা রিসোর্ট করা হয়, সেটার জন্য তো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন লাগবে। তাহলে এটা ক্ষমতার অপব্যবহার হয়েছে এবং এটা ভিন্ন অবশ্যই সেটা ব্যক্তি তার পরিচয় এবং অবস্থান যাই থাকুক না কেন, তার কিন্তু জবাবদিহিতে আসতে হবে। এমন অবৈধ দখলদারদের আরো বিপুল অবৈধ অর্থ থাকলে তা অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের প্রতিও আহ্বান জানায় টিআইবি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ। দলের সভাপতির টেবিলে উঠছে নির্দেশনা সত্ত্বেও যেসব এমপি মন্ত্রী উপজেলা পরিষদ নির্বাচন থেকে তাদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করাননি তাদের তালিকা। নেতারা জানান, যারা দলীয় সিদ্ধান্ত মানেননি দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জয় যাদবের রিপোর্টে বিস্তারিত।
উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রভাব মুক্ত রাখতে দলের সংসদ সদস্য ও মন্ত্রীর স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে নির্দেশনা দেয় আওয়ামী লীগ। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করেই প্রথম ধাপে ২০ জনেরও বেশি প্রার্থী মাঠে আছেন। দ্বিতীয় ধাপে প্রার্থী হয়েছেন প্রায় ৩৫ জনের মতো। এমন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সভায় ১৬টি এজেন্ডা নির্ধারণ করা হলেও প্রাধান্য পাবে উপজেলা নির্বাচন। নেতারা বলছেন, স্বজনদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে। সবাই এখন সভাপতির দিক নির্দেশনার অপেক্ষায়। এটা আপনি যতই বলেন, এটা খুব একটা জটিল বিষয়। আমরা অপেক্ষায় আছি যে ৩০ তারিখের নির্বাহী কমিটির মিটিংয়ের পরে আমরা দেখি যে কী সিদ্ধান্ত আসে। কোথায় যদি কোনো সুষ্ঠু নির্বাচনের জন্য কারো কোনো নেগেটিভ ভূমিকা থাকে, অবশ্যই সেগুলো আলোচনা হবে। কোথায় কোথায় মাননীয় সংসদ সদস্যদের স্বজনরা প্রার্থী হয়েছেন এবং তারা প্রার্থীপদ প্রত্যাহার করেননি, সে বিষয়টিতে আমরা রিপোর্ট উপস্থাপন করব। এরপরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিষয়টি আলোচিত হতে পারে। নেতারা বলছেন, বিএনপি না আসায় দলের সবার জন্য নির্বাচন উন্মুক্ত থাকলেও রাজনৈতিক কৌশলগত কারণে এমপি মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়াতে বলা হয়েছে। যারা এই নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। দলের নির্দেশ তারা না মানে সেক্ষেত্রে দল তাদেরকে অবশ্যই তাদের জন্য ব্যবস্থা নেবে। শাস্তিমূলক ব্যবস্থার বহু কৌশল আছে, তার যে কোনো একটি বা একাধিক কৌশল এই সকল প্রার্থীদের ক্ষেত্রে আওয়ামী লীগ নিবে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। একজন রাজনীতিবিদ কিভাবে শাস্তির আওতায় আসবেন, এটি কখনো পাবলিক হয়, কখনো পাবলিক হয় না। কিন্তু যেহেতু দলের নির্দেশ তারা উপেক্ষা করেছেন, সেহেতু কোনো না কোনোভাবে তারা শাস্তির আওতায় আসবেন। এটি প্রকাশিত শাস্তি হতে পারে, অপ্রকাশিত শাস্তি হতে পারে। দলের নির্দেশ যারা না মানবে তাদের যে শোকজ দিয়ে তাদের বহিষ্কার করে দিবে, দ্যাট ইজ নট দি অনলি সলিউশন। কিন্তু দলের বিপক্ষে অবস্থান নিলে তাদের মঙ্গল হবে না, এই ধরনের সিগন্যাল যাবে। উপজেলা নির্বাচন ছাড়াও বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচির পাশাপাশি ২৩ জুন দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচিও চূড়ান্ত হবে কার্যনির্বাহী সংসদের সভা থেকে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সিলেট বিভাগের ২-১ জায়গায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ২ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার আদালতের এ আদেশের পর সব সরকারি প্রাথমিক স্কুল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২৭টি জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। অন্য সব জেলায় স্কুল খোলা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা ও রাজশাহী বিভাগের 18 জেলা, ঢাকা বিভাগের 6, রংপুর বিভাগের 2 এবং বরিশাল বিভাগের পটুয়াখালী ছাড়া দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বাকি সব জেলায় শিক্ষা মন্ত্রণালয়। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সারা দেশে বয়ে চলা তীব্র দাবদাহে দোকানে থাকা ওষুধের গুণগত মান কমছে। ওষুধ সংরক্ষণের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলেও বর্তমানে সারা দেশের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। অধিকাংশ ওষুধের দোকানে নেই তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। এতে নির্ধারিত সময়ের আগে অধিকাংশ ওষুধ নষ্ট হতে পারে। শঙ্কা বিশেষজ্ঞদের। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, 40 ডিগ্রি বেশি তাপে ওষুধের কার্যকারিতা নষ্ট হয় না। তবে চিকিৎসকরা বলছেন, ওষুধ কেনার আগে ওষুধের ভঙ্গুরতা আছে কি না তা দেখে কিনতে হবে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। তাপ সংবেদনশীল ওষুধ ছাড়া বাকি ওষুধ সংরক্ষণের আদর্শ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তবে দেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে খুচরা দোকান বা ডিপো কোনোটাতেই সেটি মানা হচ্ছে না।
দোকানের সরবরাহকারী কাভার্ড ভ্যানগুলো চলছে তীব্র রোদের মধ্যে। বাহিরের তাপমাত্রা 40 হলেও এগুলোর ভিতরের তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এদিকে বিক্রেতাদের ওষুধ সংরক্ষণেও নেই বাড়তি কোনো উদ্যোগ। কোল্ড চেইন মেডিসিনগুলো তো আমরা আমাদের ফ্রিজে আছে, আর বাকিগুলো তো আমাদের গ্লাসের ভিতরে আপনার তাপমাত্রা আপনার নিয়ন্ত্রণ করে আছে। এখন যেহেতু আমাদের এখানে 30-30-এর উপরে যাচ্ছে, এখন যেমন 40-38, অবশ্যই একটু সমস্যা তো হবে ওষুধের। বাইরের তাপমাত্রা আমাদের তো যেভাবে তো এইভাবে চলতে হবে, এটা মার্কেট কমিটি জানে কিভাবে কি করা লাগবে। অধিকাংশ ওষুধ তাপ সংবেদনশীল হওয়ায় 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সংরক্ষণ হলে নির্ধারিত সময়ের আগে সেগুলো মেয়াদ উত্তীর্ণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। 26 বা অ্যাট বেস্ট 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেই ওষুধটা রাখলে সেই ওষুধের মেয়াদ কতদিন হবে সেটা আমার ওষুধের গায়ে লেখা থাকে, প্যাকেটের গায়ে লেখা থাকে। কিন্তু সেটা যখন 40 ডিগ্রি হবে, 39 ডিগ্রি, 40 ডিগ্রি হবে, তখন কিন্তু সেটা মেনটেন হবে। তবে উৎপাদনকারী কোম্পানিগুলো বলছে বাজারজাতের আগে 40 ডিগ্রির বেশি তাপে ওষুধ পরীক্ষা করে বাজারজাত করা হয়। এই অবস্থায় স্বল্প সময়ের বেশি তাপে গুণগত মান নষ্ট হবে না বলে আশ্বস্ত করছেন তারা। এক্সেলারেটেড স্টেবিলিটি টেস্টিং করা হয় 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 75 রিলেটিভ হিউমিডিটিতে। যদি সেইখানে সেই স্টেবিলিটি টেস্টিং কোয়ালিফাই করে তবেই আমরা সেই ওষুধটা বাজারে দিচ্ছি। সুতরাং অনেক ওষুধ আছে যেগুলো 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও স্টেবল থাকবে। চিকিৎসকরা বলছেন তাপমাত্রা না কমা পর্যন্ত দোকান থেকে ওষুধ কেনার সময় বাহির থেকে ওষুধের আকার ও রং দেখেই কিনতে হবে। ট্যাবলেট ঔষধ সেটি ভঙ্গুর হয়ে গিয়েছে, ভেঙে পড়ে যাচ্ছে আপনা আপনি, বা ক্যাপসুলটা আঠালো হয়ে গিয়েছে, জেলাটিন ক্যাপসুল সেটা আঠালো হয়ে গিয়েছে। সিরাপের ক্ষেত্রে যদি সিরাপের যে স্বাভাবিক রং সেই রঙের পরিবর্তন হয়েছে, বা যে কোনো ঔষধের ক্ষেত্রে যে ঔষধের যে স্বাভাবিক গন্ধ সেই গন্ধটার মধ্যে একটা তারতম্য দেখা দিয়েছে, এরকম পরিস্থিতিতে ধরে নিতে পারি এটা এই তাপজনিত কারণে ঔষধের একটা পরিবর্তন হয়েছে। তবে বর্তমান তাপমাত্রায় ভিটামিন, প্রোবায়োটিক, ইনজেকশন সহ তাপ সংবেদনশীল ওষুধের কার্যকারিতা নষ্ট হতে পারে। এ অবস্থায় এসব ওষুধ সরবরাহ ও সংরক্ষণে বিশেষ ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। টানা দাবদাহের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মুন্সিগঞ্জ জেলার বিস্তীর্ণ জমির গ্রীষ্মকালীন ফসল। বৃষ্টির অভাবে গাছ পুড়ে বিবর্ণ হতে শুরু করেছে। এতে সারাদিন পানি দিয়েও সবজি গাছ টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে প্রান্তিক কৃষক। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিচ্ছেন নানা পরামর্শ। সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জ জেলায় চলতি মৌসুমে গ্রীষ্মকালীন ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,৭৫০ হেক্টর জমিতে। অধিকাংশ জমিতে আবাদ শেষে সবজি উৎপাদনের সময় শুরু হয় চলমান তাপপ্রবাহ। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক কৃষক। তীব্র তাপদাহে ও বৃষ্টির অভাবে বিবর্ণ হতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজির লতানো গাছ। কমে গেছে গাছের স্বাভাবিক বৃদ্ধি। প্রচুর খরা তো, এগুলা খরার কারণে এগুলা হইতেছে না, মরে যাইতেছে। পানি নেই গা এলাকা, আমি তো মেঘ বৃষ্টি নেই গা, পয়সা খরচ হইতেছে বেশি, সব দিক দিয়ে বেশি খরচ। প্রতিনিয়ত জমিতে পানি দিয়েও রক্ষা করা যাচ্ছে না ফসল। পুড়ে যাচ্ছে সবজির গাছের লতা, বিবর্ণ হয়ে ঝরে যাচ্ছে বেগুন, করলা সহ আবাদ করা নানা গ্রীষ্মকালীন সবজি। ডেলি পানি দিতেছি, সকাল বিকাল পানি দিতেছি, পানি দিতে দিতে মনে করেন পাকটা ধরে আছে। রোদে সব জ্বলে যাচ্ছে, এটা মানে বৃষ্টি দরকার, আর পানি কত টানানো যায়। প্রতিদিন মনে করেন সকাল বিকাল পানি দিয়ে মনে করেন এগুলো বাঁচানো মানে অনেক কষ্টকর হয়ে যেতেছে। এবার অনেক ফসল হয় নাই রোদের কারণে অনেক ফসল জ্বলে গেছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের দিচ্ছেন নানা পরামর্শ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ হচ্ছে শাকসবজিতে অবশ্যই অবস্থা বুঝে, মাটির ধরন এবং রসের অবস্থা বুঝে সেচ দিতে হবে, এবং সবজির গোড়ায় অথবা ফল গাছের গোড়ায় যদি সম্ভব হয় মালচিংয়ের ব্যবস্থা করতে হবে। তাপপ্রবাহে গ্রীষ্মকালীন ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি যুক্ত হচ্ছে ফসল টিকিয়ে রাখতে অতিরিক্ত খরচ। এতে হতাশায় দিন কাটছে প্রান্তিক কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়ছে বোরো ধানের উপর। তাপপ্রবাহের কারণে বোরো ধান পেকে যাচ্ছে। এ বিষয়ে জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইম উদ্দিন। প্রথমেই যাচ্ছি টাঙ্গাইলে আতিকের কাছে। আতিক, বোরো ধানের ক্ষতির পরিমাণ সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন।
বোরো ধানের ক্ষতির খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইম উদ্দিন। সাইম, বোরো ধানের ক্ষতির পরিমাণ আমাদেরকে জানাবেন। মনি, সিরাজগঞ্জে এবার বোরো ধানের কিন্তু আবাদ খুবই ভালো হয়েছে। আমরা কৃষি অফিস থেকে যেটি জেনেছি যে আসলে সিরাজগঞ্জ শুধু সদর উপজেলায় এই বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছিল 14,250 হেক্টর জমিতে, সেটি কিন্তু আসলে 14,350 হেক্টর জমিতে কিন্তু অর্জিত হয়েছে। আমরা জেনেছি যে আসলে 100 হেক্টর বেশি জমিতে কিন্তু আসলে বোরো ধানের আবাদ বেশি হয়েছে। এছাড়াও আমরা বলতে পারি আসলে যে তাপপ্রবাহ, উচ্চ তাপপ্রবাহ যে চলমান রয়েছে, এই তাপপ্রবাহে কিন্তু আসলে খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এই বোরো ধানগুলো পেকে যাচ্ছে, যার কারণে আসলে এই বোরো ধানগুলো কিন্তু সময়ের আগেই কিন্তু পেকে যাবার কারণে আসলে সেগুলো কেটে ফেলতে হচ্ছে এবং কৃষকরা কিন্তু ঘরে তুলতে শুরু করেছেন। আমরা যেটি জেনেছি যে আসলে বিভিন্ন এলাকায় কিন্তু ইতোমধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা, তারাস এবং উল্লাপাড়া যে উপজেলা রয়েছে চলনবিল এলাকাগুলোতে, সেগুলো কিন্তু আসলে ধান কাটা শুরু হয়ে গিয়েছে। আসলে সময়ের আগে সে ধানগুলো অতিরিক্ত তাপপ্রবাহের কারণে পেকে গিয়েছে, সেই কারণে আসলে কিন্তু কৃষকেরা তাদের জমি থেকে ধানগুলো কেটে ফেলছেন এবং বিভিন্ন সময় তারা শ্রমিক নিয়ে এবং আধুনিক যে প্রযুক্তি কম্বাইন হারভেস্টার, সেগুলো দিয়েও কিন্তু আসলে তারা ধান কাটা শুরু করেছেন। এছাড়া কিন্তু আমরা যে কৃষকের সাথে যে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তারা যে ফেব্রুয়ারির প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে যে এই বোরো ধানের চারাগুলো যে রোপণ করেছেন, সেগুলো কিন্তু এই বৃষ্টি এবং পরিবেশ আসলে আবহাওয়া ও প্রতিকূল না হয় কিন্তু আসলে এবার ফলন কিন্তু ভালো হয়েছে এবং যে লক্ষ্যমাত্রা ছিল সেটির চেয়ে কিন্তু বেশি অর্জিত হয়েছে। এছাড়া আমরা জেনেছি যে সিরাজগঞ্জ জেলায় কিন্তু এবার 1,41,550 হেক্টর জমিতে কিন্তু লক্ষ্যমাত্রা ছিল এই বোরো ধানের আবাদের, সেটি কিন্তু আসলে ছাড়িয়ে গিয়েছে। অর্জিত হয়েছে এবার 1,41,775 হেক্টর জমি। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আসলে শুরু থেকেই ফেব্রুয়ারি থেকেই কিন্তু আসলে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছিলেন যে বোরো ধানের যে জাতগুলো রয়েছে, স্থানীয় জাত, উচ্চ ফলনশীল এবং যে হাইব্রিডের যে জাতগুলো রয়েছে, এই জাতগুলোতে কিন্তু আসলে খুব ভালো ফলন হয়েছে। ব্রি ধানগুলোতে, বঙ্গবন্ধু ধানগুলোতে 28, 29, এই ধানগুলোতে কিন্তু আসলে বেশি ফলন হয়েছে। এর জন্য আসলে কৃষকের মুখে কিন্তু হাসি ফুটেছে এবং তারা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে কিন্তু আসলে তারা সেই ধানগুলো কেটে ঘরে তুলতে পেরেছেন। এছাড়া আমরা কৃষি বিভাগ থেকে সর্বশেষ যেটি জেনেছি যে আসলে সরকার থেকে যে নির্ধারিত একটি দাম রয়েছে 1280 টাকা, সেই 1280 টাকা দরেই কিন্তু আসলে আগামী যে মাস থেকে ধান কাটার যে মৌসুমটা সেটি কিন্তু শেষ হলে কিন্তু খাদ্য বিভাগ থেকে এই ধানগুলো কিন্তু কৃষকরা কিনে নিবে। কৃষকের কাছ থেকে কিন্তু খাদ্য বিভাগ আসলে 1280 টাকা দরে এই ধানগুলো কিনে নিবে। আসলে এই উদ্যোগটাও আসলে যে খাদ্য বিভাগের রয়েছে, সেটি কিন্তু তারা ইতোমধ্যেই কিন্তু তারা প্রসেসিং শুরু করেছেন। আর কৃষি বিভাগ থেকে আমরা কথা বলেছি, তারা আসলে বিভিন্ন সময় ফেব্রুয়ারি মাস থেকে তারা কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ এবং ব্লাস্ট রোগ নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আসলে তারা সবসময় লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক যে পরামর্শ, সেগুলো কিন্তু তারা দিয়েছেন। এর জন্য আসলে এবার লক্ষ্যমাত্রার চেয়ে কিন্তু বেশি অর্জিত হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আতিক। বোরো ধানের ক্ষয়ক্ষতি নিয়ে আপনার কাছে কি খবর আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ইসরাত। আপনি জানেন যে টাঙ্গাইলেও কিন্তু ব্যাপক পরিমাণ এই বোরো ধানের ফসল অতিরিক্ত গরমের কারণে এবং রোদের তাপমাত্রার কারণে কিন্তু অনেক ক্ষতি হয়েছে এবং আপনি বিশেষ করে এই পুরো মাস জুড়ে যে তাপদাহ এবং বোরো ধানের কিন্তু অনেকটাই যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা ছিল, সেই পরিমাণ কিন্তু উৎপাদন এই তারিখে অনেকটাই কম হবে বলে মনে করছেন কৃষকরা এবং তারা বলছেন যে অতিরিক্ত গরম এবং তাপদাহের কারণে ফসল কিন্তু ধান অনেকটাই কিন্তু চিটা হবে এবং অতিরিক্ত আসলে এই গরমের কারণে এখন যে বোরো ধানের যে শ্রমিক, অর্থাৎ ধান কাটার যে শ্রমিক, তাদেরও কিন্তু অনেকটাই পাওয়া যাচ্ছে না এবং তারা কিন্তু এই অতিরিক্ত তাপের কারণে তারা কিন্তু যে ক্ষেতের জমি থেকে যে ধান কাটবেন সেটিও কিন্তু আসলে তারা সাহস পাচ্ছেন না, কারণ এত পরিমাণ আসলে তাপ এবং একদিকে যেরকম তাপ এবং বাতাসের যে পরিমাণ তাপের যে পরিমাণ গরম, এই গরমে কিন্তু অনেকটাই যারা ধান কাটার শ্রমিক তারা কিন্তু অনেকটাই
সাহস পাচ্ছেন না, এবং বিশেষ করে একদিকে গরম এবং আপনাদেরকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে সাইম এবং টাঙ্গাইল থেকে আতিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন বোরো ধানের ক্ষয়ক্ষতি নিয়ে। কুড়িগ্রামে অতিরিক্ত দাবদাহে ব্রয়লার খামারে প্রতিদিনই মরছে মুরগি। রাতে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও দিনের বেলায় তাপমাত্রা বাড়ায় খামারগুলোতে নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। তাপমাত্রা না কমলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। কুড়িগ্রাম থেকে সহকর্মী মনোয়ার হোসেন লিটনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চলমান দাবদাহে কুড়িগ্রামে ব্রয়লার খামারে মরছে মুরগি। খামারিরা অতিরিক্ত তাপমাত্রা থেকে মুরগিকে রক্ষা করার জন্য ফ্যানের বাতাস, স্প্রে, স্যালাইন ও লেবুর পানি দিলেও কাজে আসছে না। আবহাওয়া স্বাভাবিক না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে কুড়িগ্রামের এসব খামারি। অতিরিক্ত গরমের কারণে মুরগি খাদ্য খায় কম, আর কম খাওয়ার কারণে ওজন কম আসে, এজন্য লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হিট স্ট্রোকে খামারিরা দিশেহারা। 24 ঘন্টা প্রায় 8টা 10টা, দিনের বেলা বেশি হিট স্ট্রোক হয়, তাছাড়া 2-4টা নর্মালি ভাবে মারা যায়। পোল্ট্রি শিল্পের খামারিদের বর্তমানে করুণ অবস্থা চলছে। এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে বিভিন্ন সতর্কতা অবলম্বন করার কথা জানান জেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। খামারের মুরগিকে ভালো রাখার জন্য মুরগির শেডে ফ্যান দিতে পারেন। শেডের টিনের চালের উপরে অথবা শেডের উপরে আপনি বস্তা বা নারকেলের ছোবলা ইত্যাদি দিয়ে 1 ঘন্টা পর ভিজিয়ে দিতে পারেন। পানির সঙ্গে আপনারা ইলেকট্রোমিন, ভিটামিন সি এই জাতীয় ওষুধ মুরগিকে পরিমাণ মতো প্রদান করতে পারেন। চলমান দাবদাহ ও বৈরী আবহাওয়া দীর্ঘস্থায়ী হলে হুমকির মুখে পড়বে জেলার পোল্ট্রি শিল্প, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। রংপুরে রাতে যানবাহনে হেডলাইটের পাশাপাশি এলইডি লাইট ব্যবহার বাড়ছে, দণ্ডনীয় অপরাধ বলছে বিআরটিএ, সতর্ক করলেন চিকিৎসকরা। পাহাড়ে কুকিচিন সন্ত্রাসীদের অস্ত্র লুটের ঘটনায় শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। ঢাকা সহ সারা দেশে অস্ত্রাগার সহ পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অস্ত্র, গোলা বারুদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেক থানায় নির্মাণ করতে বলা হয়েছে 3টি করে সেন্ট্রি পোস্ট। একই সঙ্গে ডিএমপির সব থানা ফাঁড়ি নিরাপত্তা নিশ্চিত ও অ্যালার্ম স্কিম প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। শাহাদাত নিশাদের রিপোর্ট। পরনে বিশেষ পোশাক, মুখে কালি মাখা, হাতে অস্ত্র, কারো কারো মাথায় টুপি, কাঁধে ব্যাগ, পায়ে বুট জুতা, এভাবে সজ্জিত হয়ে বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি করতে এসেছিল কুকিচিন সন্ত্রাসীরা। এ সময় নগদ টাকা এবং পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। গেল 2 এপ্রিল এমন ফিল্মি ঘটনার সাক্ষী হয় পুরো দেশ। এ ঘটনায় অনেকটাই নড়েচড়ে বসে পুলিশ। দেশের সব থানায় পুলিশের স্থাপনা ও অস্ত্রগোলা বারুদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। অস্ত্র লুটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ইউনিটগুলোতে অ্যালার্ম প্যারেডের নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে পুলিশ সদর দপ্তরের দেয়া নির্দেশনার মতো ঢাকা মহানগর পুলিশও থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করার বিষয়ে সার্কুলার জারি করেছে। এতে বলা হয় প্রত্যেক থানায় কমপক্ষে 3টি স্থায়ী সেন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই সংখ্যা কম বেশি হতে পারে। সিসিটিভি ক্যামেরার আওতায় যাতে পুলিশের সব স্থাপনা থাকে সেদিকেও খেয়াল রাখতে বলা হয়। এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট কোনো হুমকির জন্য নয়, সবাইকে সতর্ক রাখার জন্যই এমন নির্দেশনা। আমার যে অস্ত্রাগার রয়েছে বা আমার যে পুলিশ লাইন্স রয়েছে বা কেপিআই যেগুলো রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য কিন্তু আলাদা আমাদের প্রোটোকল রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে কিভাবে নিতে হবে সেটার জন্য কিন্তু আমাদের এসওপি রয়েছে, আলাদা প্রোটোকল রয়েছে। সেই নির্দেশনা কিন্তু সবসময় আমাদের বলবৎ থাকে। এর বাইরেও কিন্তু হেডকোয়ার্টার্স থেকে আপনি যেটি বললেন যে সময় সময় কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার স্বার্থে সমন্বয় সভাগুলোতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়ে থাকে। অপরাধের ধরন বা অপরাধীদের বিভিন্ন ইনিশিয়েটিভ এগুলোকে কিভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেটির সাথে কিভাবে আমাদের তদন্তকে এটির সাথে ইন্টিগ্রেট করা যায় বা অপরাধীকে শনাক্ত করার জন্য বা অপরাধকে আইডেন্টিফাই করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেজন্য কিন্তু সময় সময় বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে পুলিশের নিরাপত্তার বিষয়েও সতর্কতার কথা জানান পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বগুড়া পর্যন্ত 89.92 কিলোমিটার দীর্ঘ 400 কেবি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইন চালু হচ্ছে আজ।
মঙ্গলবার বেলা 11টায় এ লাইন পরীক্ষামূলক চালু নিয়ে পাবনা, নাটোর ও বগুড়া জেলার কিছু এলাকার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড PGCB। এ অবস্থায় সবাইকে নবনির্মিত 400 কেবি সঞ্চালন লাইন থেকে নিরাপদ দূরত্বে থাকতে অনুরোধ করা হচ্ছে। এছাড়া সঞ্চালন লাইনের টাওয়ারে আরোহণ, গবাদি পশু বাঁধা, টাওয়ারের রশি বেঁধে কাপড় শুকানো, লাইনের নিচে পাশে বাঁশ, ঝাড় ও বড় গাছ রোপণ সহ ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। এই নির্দেশনার আওতায় রয়েছে পাবনার ঈশ্বরদীর পাকশী, সলিমপুর ও মুলাডুলি ইউনিয়ন, নাটোরের বড়াইগ্রামের গোপালপুর নগর, মাঝগাঁও ও বড়াইগ্রাম, গুরুদাসপুরের নাজিরপুর এবং সিংড়ার চামারি, কলম, চৌগ্রাম ও রামানন্দ খাজুরা। এছাড়া বগুড়ার নন্দীগ্রাম ও ভাটগ্রাম ও জামগ্রাম ইউনিয়ন এই নির্দেশনার আওতায় রয়েছে। বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের উপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে বরিশালের চরবাড়িয়া ইউনিয়নে প্রচারণা শেষে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর এই হামলার ঘটনা ঘটেছে। এতে নারী, শিশু এবং জেলা পরিষদের এক সদস্য সহ 4 জন আহত হয়েছে। এদিকে হামলার ঘটনার কিছুই জানে না বলে দাবি করেছেন অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী। পুলিশ জানিয়েছে তারা দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করছেন। এক পক্ষ আরেক পক্ষকে ইচ্ছা করে আর কি গায়ে ধাক্কাধাক্কি দিয়ে একটা ঝগড়ার সৃষ্টি করার চেষ্টা করছিল। সেইটাকে কেন্দ্র করেই কথাবার্তা হয়, এক পর্যায়ে কিল ঘুষি মারামারি হয়। যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য পর্যাপ্ত সাক্ষী প্রমাণ পেলে আমরা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সকালে আরো থাকছে। গাজায় রাফা ইসরায়েলি বিমান হামলায় শিশু সহ অন্তত 34 জন নিহত। রিয়াদে GCC সম্মেলনে অস্ত্রবিরতির জোর দাবি। রংপুর মহানগর মহাসড়ক এবং বিভিন্ন সড়কে রাতে চলাচলকারী যানবাহনে হেডলাইটের পাশাপাশি সাদা LED লাইটের ব্যবহার বেড়েছে। গাড়িতে বাড়তি লাইট ব্যবহারে ঝুঁকিও বেড়েছে। এমন লাইটের ব্যবহার দণ্ডনীয় অপরাধ বলছে BRTA। আর এ আলোয় চোখের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে বলছেন চিকিৎসকরা। মাহমুদ রকির তোলা ছবিতে সহকর্মী রফিকুল ইসলামের পাঠানো তথ্যের ডেস্ক রিপোর্ট। সন্ধ্যা নামতেই সড়ক মহাসড়কে ছোট বড় মাঝারি প্রায় সব বাহনেই রয়েছে LED লাইটের এমন তীব্র ঝলকানি। আছে পারাপারি করে ছুটে চলার প্রতিযোগিতাও। সাদা আলোর এমন তীক্ষ্ণ রশ্মিতে চোখে অন্ধকার দেখছেন পথচারী, পরিবহন আরোহীরা। এ কারণে সড়কে থাকা গতিরোধক চোখে না পড়া, বিপরীত দিকে থাকা বাহনগুলোর গতি, আকার আকৃতি নির্ধারণ করতে না পারায় বিভ্রান্তিতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। LED যখন লাগে তখন তো অবশ্যই চোখ অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়ার পরে তো অন্তত 2-3 মিনিট কিছু দেখা যায় না। কোন গাড়িতে LED লাইট ছাড়া আছে আমাকে সেটা জবাব দেন। 3 চাকার বাহনে পুলিশ অভিযান চালালেও তাতে থামছে না এসব লাইটের ব্যবহার। বড় এবং মাঝারি বাহনের হেডলাইটের উপরের অংশে নেই কালো রং। এ কারণে বিপরীত দিক থেকে আসা গাড়ির চালক এবং পথচারীদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। LED লাইট আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গে একটু ঝাপসা দেখি, ব্যথা করে চোখ, চোখে কিছু দেখতে পারি না। আসলে অনেক ক্ষতিকর। চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমরা চোখ সাময়িকভাবে ঝাপসা দেখি, যা হচ্ছে ব্রেনের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে থাকতে পারে। এরা অবৈধভাবে LED লাইট ব্যবহার করছে, এতে আমাদের চোখে লাগে এবং আমরা এতে দুর্ঘটনার শিকার হচ্ছি। সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পৃথক 3টি ইউনিট সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছে। এ বিষয়ে আমাদের ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে, তাদেরকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমরা চেকপোস্ট বসিয়ে এই গাড়িগুলো চেক করি এবং LED লাইট যাতে মানুষ ব্যবহার না করে, যাতে ক্ষতি না হয়, অন্যান্য পরিবহন যাতে বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, কোনো দুর্ঘটনার শিকার না হয়, সেই জন্য আমাদের চেকপোস্ট অবিরামভাবে চলতে থাকে। মহানগর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ, আমরা আমাদের 3টি ইউনিট একত্রিতভাবে আমরা মহাসড়কে আমাদের অধিক্ষেত্রকে সুরক্ষিত রাখতে চাই। যে LED লাইট এবং হাইড্রোলিক হর্ন
এই দুইটার বিরুদ্ধেও আমরা এখন ব্যবস্থা নেওয়া শুরু করেছি। এই আলো থেকে সতর্ক হওয়ার তাগিদ চক্ষু বিশেষজ্ঞদের। প্রকট আলো যদি বেশিক্ষণ আলো ধরেই রাখা যায় তাহলে আমার রেটিনার যে সেন্সিটিভিটির ক্ষমতা অথবা মানে সংবেদনশীল তো এটা যেহেতু নার, তাহলে ওর যে কোষগুলো আছে সেগুলো আস্তে আস্তে দেখা যায় ফ্যাটিক হয়ে যাবে, তাই না? বেশি পেতে পেতে ফ্যাটিক হয়ে একটু ক্ষতির কারণ তো হবেই। সস্তায় হাতের নাগালে পাওয়া এসব লাইট আমদানি, বিক্রি এবং ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।